স্যাটারডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আকাশ। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভৌতিক কাহিনী। আমরা কখনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেই না। গল্পের লেখক ভৌতিক আবহ তৈরির জন্য এসব লিখে থাকেন, তাতে পাঠকেরা আনন্দ উপভোগ করেন। আপনারা উপভোগ করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আপনারা শুনবেন অনিশ দাস অপুর অশরীরী আতঙ্ক। মানুষের মাঝে রয়েছে নানা অজানা জিনিস, নানা ভুল। পৃথিবীতে যেমন আলো রয়েছে তেমন রয়েছে অন্ধকার। সেই অন্ধকারে কি রয়েছে তা হয়তো না দেখা গেলেও অনুভব করা সম্ভব। কি তাই তো? তবে শুরু করা যাক আজকের গল্প, অনিশ দাস অপুর লেখা অশরীরী আতঙ্ক। কোনো আলোচনায় তেমন জমছে না। অতিথিরা যে যার বাসায় ফেরার পায়তারা করছে। এমনি সময়ে মুখ খুলল ব্রিসবেন। মুহূর্তে সবার দৃষ্টি কেড়ে নিল সে। ব্রিসবেনের বয়স 35-এর আশপাশে, দেহখানা দশাসই, শক্তিশালী ঘাড়ে ছোট আকারের মাথা, পেশল দুহাত আর চওড়া বুক। খুব অদ্ভুত ব্যাপারটাই বটে, বলল ও। সবার কথা থেমে গেল। ছুরির মতো কেটে বসেছে ওর কণ্ঠ। ব্যাপারটা বড়ই আজব। কথার খেয়েই ধরে সে। মানে ভূতের কথা বলছি, আমি ভূত দেখেছি। চারপাশ থেকে প্রতিবাদের ঝড় উঠল। তবে জম্পেশ গল্পের আশাতে উন্মুখ হয়ে উঠল অনেকে। প্রায় আটলান্টিক পাড়ি দিতে হয় আমাকে, বলে চলল সে। নির্বিঘ্নে প্রতিবার ভ্রমণ সারতে পেরেছি, কেবল একবার বাদে। কামটস চাটকা জাহাজের নিয়মিত যাত্রী ছিলাম আমি, কিন্তু জীবনেও আর ওটাতে চাপব না। এমনি শিক্ষা হয়েছে। সে যাক। সেবার জাহাজে ওঠার পর লাল নকালা এক স্টুয়ার্ডের উদ্দেশ্যে হাঁক ছাড়লাম। 105 লোয়ার বার্থ, নিয়মিত যাত্রীসুলভ গলায় বললাম। লোকটা আমার ব্যাগ আর গ্রেট কোট তুলে নিল। ওর মুখের চেহারার অভিব্যক্তি কোনোদিনও ভুলব না আমি। ভয় পেয়ে গেলাম। হাত থেকে ব্যাগটা না ফেলে দেয়। চমৎকার 2 বোতল হুইস্কি ছিল ওর ভেতরে, কিন্তু সে যাত্রা বাঁচা গেল যা হোক। সহি সালামতে আমার কেবিনে ও পৌঁছে দিল মালপত্র। কেবিনটা নিচের দিকে, জাহাজের পেছনটায় পড়েছে। 105, অতি সাধারণ এক কেবিন। আর সব বার্থের মতো এটা লোয়ার বার্থটাও ডাবল। জায়গার অভাব নেই। ওয়াশিং প্লেস, টুথব্রাশ ঝোলানোর জন্য বেকায়দায় জায়গার ব্যবস্থাও আছে। ঘরে তোয়ালে দেখা গেল না। বাদামি রঙা এক ধরনের তরলে ভর্তি বেশ কটা শিশি দেখতে পেলাম। গন্ধটা ভালো লাগলো না আমার। স্টুয়ার্ড লটবহর নামিয়ে রেখে এমনভাবে আমার দিকে চাইলো যেন পালাতে পারলে বাঁচে। এদের সাথে খাতির রাখা ভালো। কাছেই দ্বিধা না করে তখনই কয়েকখানা কয়েন গুঁজে দিলাম ওর হাতে। আমি আমার সাধ্যমতো আপনার দিকে খেয়াল রাখার চেষ্টা করব, বলে পয়সাগুলো পকেটস্থ করলো লোকটা। ওর কণ্ঠের ইতস্তত ভাবটা অবাক করলো আমাকে। বকশিস কম হয়ে গেছে নাকি? হয়তো খুশি হয়নি। অবশ্য আমার এও মনে হলো ঈষৎ পানাসক্ত লোকটা। তখন বুঝিনি ওর প্রতি অবিচার করছি আমি, ভুল করছি। সেদিন উল্লেখ করার মতো তেমন কিছু ঘটল না। যথাসময়ে ছাড়ল জাহাজ। আবহাওয়া মনোরম ফলে খুশি খুশি হয়ে উঠল মনটা। সাগরে প্রথম দিনটা কেমন কাটে জানা আছে সবার। লোকে ঘুরে ফিরে সহযাত্রীদের লক্ষ্য করে। মাঝে মাঝে পুরনো বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ দেখা হয়ে যায়। খাবারের মান নিয়ে সংশয় থাকে প্রথম দিকে, তবে 2-1 বেলা খাওয়ার পর কেটে যায় সন্দেহ। ভ্রমণের প্রথম রাতে আলিস্যি বোধ করছিলাম আমি। একটু তাড়াতাড়ি সেদিন কেবিনে ফিরলাম।
ঢুকে দেখি একজন সঙ্গী রয়েছে আমারটার মতোই একটা ব্যাগ এক কোণে রাখা এবং আপার বার্থে একখানা ছড়ি। খানিকটা হতাশ হয়ে পড়লাম। একা থাকার ইচ্ছে ছিল। যাকগে, কার সাথে থাকছি দেখতে হচ্ছে। বিছানায় যাওয়ার একটু পরেই কেবিনে ঢুকলো সে। লম্বা পাতলা এক লোক, ধূসর চোখ, হলদেটে চুল। না, এর সাথে পরিচিত হওয়ার কোনো শখ নেই আমার। প্রথম দর্শনে পছন্দ হয়নি। একে এড়িয়ে চলবো। বেচারা, ওর ব্যাপারে অত সব সিদ্ধান্ত নেওয়ার আসলে দরকারই ছিল না, কেননা প্রথম রাতের পর তাকে আর দেখিনি আমি। গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় জোরালো এক শব্দে জেগে উঠলাম আমি। কটা বাজে জানি না, মনে হলো আমার সহযাত্রী আপার বার্থ থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। দরজা খোলার চেষ্টা করছে টের পেলাম। খুললো ওটা। পর মুহূর্তে প্যাসেজে শোনা গেল এক ছুটন্ত পদশব্দ। পেছনে খোলা রইল দরজা। জাহাজ এখন খানিকটা টালমাটাল। ভাবলাম এই বুঝি ওর পতনের আওয়াজ পাবো। জাহাজের তালে তালে দুলছে খোলা দরজাটা। লোকটা জান প্রাণ নিয়ে পালালো কোথায়? বিছানা ছেড়ে উঠে লাগিয়ে দিলাম দরজা। তারপর দিলাম ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, কারণ যখন সজাগ হলাম তখনও আধার রয়েছে। বিচ্ছিরি এক ধরনের ঠান্ডা অনুভব করলাম সহসা। বাতাসটা মনে হলো স্যাঁতস্যাঁতে। এ আর কিছু না, সাগরের জলের গন্ধ। ভালো মতো কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম আবার। সকালে কঠোর ভাষায় অভিযোগ জানাতে হবে। আপার বার্থে ফিরে এসেছে আমার সঙ্গী। নড়াচড়ায় বোঝা গেল। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হয়তো ফিরেছে। লোকটা গুঙ্গিয়ে উঠল। মনে হলো সি সিকনেস হতে পারে। লোয়ার বার্থের যাত্রীর কাছে ভাবনাটা ভালো লাগার কথা নয়। যাকগে, ভোরের আলো ফুটলে পরে ঘুম ভাঙল আমার। ভীষণভাবে দুলছে এখন জাহাজটা। পোর্টহোল গলে চুইয়ে ঢোকা আলো বারবার বদলে যাচ্ছে। জাহাজের পার্শ্বদেশ যখনই সাগরের কিংবা আকাশের মুখোমুখি হচ্ছে। জুন মাসের তুলনায় ঠান্ডা বড্ড বেশি। ঘাড় কাত করে পোর্টহোলের দিকে চাইলাম। অবাক কাণ্ড, হা হা করছে ওটা। ভয়ানক রাগ হলো। উঠে গিয়ে লাগিয়ে এলাম। ঘুরে দাঁড়িয়ে চোখ রাখলাম আপার বার্থে। পর্দাগুলো ঘন করে টানা। ওই লোকের সম্ভবত আমার মতোই শীত করছে। ঘরটায় কেন জানি ঠিক স্বস্তি পাচ্ছি না। রাতের ভেজা গন্ধটা টের পেলাম না যদিও। আমার সঙ্গী এখন ঘুমোচ্ছে। তাকে এড়ানোর এই সুযোগ কাজেই তখনই কাপড় পরে বেরিয়ে গেলাম। 7টা বাজে। বায়ু সেবন করছিল জাহাজের ডাক্তার। দেখা হলো তার সাথে। বিশাল দেহী লোক সে। পশ্চিম আয়ারল্যান্ড থেকে এসেছে। কুশল বিনিময় করলাম। কাল রাতে পোর্টহোল খোলা পেয়েছি জানালাম তাকে। এও বললাম, শুতে যখন গেছি তখন বন্ধ দেখেছিলাম। ঘরের ভেতরকার ভেজা ভেজা ভাবটার কথাও জানাতেও ভুল করলাম না। ভেজা বলে উঠল সে। কোথায় বলুন তো? 105। আজকে উঠল ডাক্তার। অদ্ভুত চোখে চেয়ে রইল আমার দিকে। কী ব্যাপার? না, কিছু না। গত 3 ট্রিপে সবাই রুমটার ব্যাপারে অভিযোগ করেছে। আমিও করব। ঘরটা ভয়ানক স্যাঁতস্যাঁতে। অভিযোগ করে কোনো লাভ হবে বলে মনে হয় না। আমার ধারণা ওখানে খারাপ কিছু একটা আছে। যাকগে, কাউকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। ভয় আমি পাচ্ছি না। ঠান্ডা লেগে গেলে আপনি তো আছেনই, ওষুধ দিয়ে দেবেন। ভেজা আবহাওয়ার কথা বলছি না। সঙ্গে কি আর কেউ আছে আপনার? হ্যাঁ, ভয়ঙ্কর এক লোক রাতের বেলায় দরজা খোলা রেখে দুদ্দার করে বেরিয়ে চলে গেল। ডাক্তার আবার কৌতূহলী চোখে আমার দিকে চাইল, তবে এবারে তাকে গম্ভীর দেখালো। সে কি ফিরে এসেছে? জানালাম, যখন ঘুমোচ্ছিলাম তখন ফিরেছে। নড়াচড়ার শব্দ পেয়েছি। এক পর্যায়ে ঠান্ডা লেগে উঠতে সেটে ঘুম দিই। আজ সকালে দেখি পোর্টহোল খোলা। শুনুন,
এক কাজ করুন, আমার ঘরে প্রচুর জায়গা আছে, আপনি চলে আসুন। আপনাকে যদিও চিনি না, তবুও আপনার সাথে ঘর শেয়ার করতে আপত্তি নেই আমার। অবাক হয়ে উঠলাম, হঠাৎ কি হলো যে আমার প্রতি এত আগ্রহ দেখাচ্ছে ডাক্তার? আপনার অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় পরিষ্কার করলেই ঘরটা ঠিক হয়ে যাবে। দেখুন, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, আপনাকে ভয় দেখাতেও চাইছি না, কিন্তু আমার পরামর্শটা নিন। ও ঘর ছেড়ে আমার কেবিনে চলে আসুন। কিন্তু কেন? জবাব চাই আমি। কারণ গত 3 ট্রিপে যারাই 105-এ শুয়েছে সোজা সাগরে গিয়ে পড়েছে, জানালো সে। ডাক্তার ঠাট্টা করছে কিনা বোঝার চেষ্টা করলাম। না, সে রীতিমতো সিরিয়াস। তার প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানালাম এবং বললাম আমি এই ঘরেই শোবো। নিশ্চয়তা দিলাম সাগরে পাওয়া যাবে না আমাকে। সকালের খাবার খেতে গেলাম আমরা। অল্প কয়েকজন মাত্র হাজির ওখানে। 2-1 অফিসার আমাদের সাথে বসেছে। গোমরা দেখলাম তাদের মুখ চোখ। খাওয়া সেরে ঘরে গেলাম একটা বই আনার জন্য। আপার বার্থের পর্দা দেখলাম তেমনই টানা, কোনো সারা শব্দ নেই। আমার সহযাত্রী সম্ভবত এখনও ঘুমোচ্ছে। বেরিয়ে আসতে স্টুয়ার্ডের সাথে দেখা হলো। ফিসফিস করে জানালো ক্যাপ্টেন আমার সাথে কথা বলতে চায়। তারপর আমার প্রশ্নের সম্মুখীন যাতে হতে না হয় তাই দৌড়ে পালালো। ক্যাপ্টেন আমার জন্য অপেক্ষা করছিল। স্যার, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই, বলল সে। আপনার ঘরে যে ভদ্রলোক শুয়েছিলেন তিনি উধাও হয়ে গেছেন। আপনার চোখে কি রাতে অস্বাভাবিক কিছু ধরা পড়েছে? একটু আগে ডাক্তারের সাথে কথা হলো, এখন আবার ক্যাপ্টেনের এহেন অদ্ভুত প্রশ্ন বিস্মিত করে ছাড়লো আমাকে। সে লোক সাগরে পড়ে গেছে বলছেন না তো? আমার ধারণা তাই ঘটেছে। তার মানে এই নিয়ে 4 জন। মানে? ডাক্তারের কাছে শুনেছি 105-এর বদনাম সম্পর্কে। জানালাম ক্যাপ্টেনকে। বিরক্ত হলো সে, আমি জানি দেখে। এই একই কথা অন্যদের সহযাত্রীরাও বলেছে। লোকেরা বিছানা থেকে লাফিয়ে নেমে দৌড় দেয় প্যাসেজ ধরে। 2 জনকে দেখা গেছে সাগরে পড়তে। আমরা জাহাজ থামিয়ে নৌকা নামিয়েছি, কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায়নি। আপনার সাথে লোকটা বেলাতেও একই ঘটনা ঘটলো, সেফ গায়েব হয়ে গেছে। স্টুয়ার্ট কিছু একটা গড়বড় আঁচ করতে পেরে সকালে তার খবর নিতে যায়, গিয়ে দেখে বার্থ খালি, কাপড় চোপড় পড়ে আছে। স্টুয়ার্ট সারা জাহাজে তাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে যাত্রীদের কথাটা জানাবেন না। জাহাজের বদনাম হয়ে গেলে মস্ত ক্ষতি হয়ে যাবে। আর আপনার যেরকম পছন্দ বেছে নিতে পারেন, এমনকি আমারটাও। আমি কি আশা করতে পারি আপনি আমার কথা রাখবেন? অবশ্যই, তবে একা থাকার সুযোগ যখন পেয়েছি ও ঘরেই থাকবো। স্টুয়ার্টকে বলুন হতভাগ্য লোকটির জিনিসপত্র সরিয়ে নিয়ে যাক, আর ভয় পাবেন না। আমি আমার সঙ্গীকে ফলো করব না। অনেক ওজোর আপত্তি তুলল ক্যাপ্টেন, কিন্তু আমি কান দিলাম না। কাজটা বোকামি করেছিলাম কিনা জানি না, তবে তার কথায় কান দিলে আজ আর অভিজ্ঞতাটা আপনাদের জানাতে পারতাম না। ক্যাপ্টেনকে বললাম কেবিনটা অপরিষ্কার এবং রাতে পোর্টহোল খোলা ছিল। আমার সহযাত্রী খুব সম্ভব অসুস্থ ছিল, শোয়ার পর হয়তো বা জরাক্রান্তে হয়ে পড়ে। আমার ধারণা এখনও সেই জাহাজেই কোথাও ঘাপটি মেরে বসে আছে। একটা সময় পাওয়া তাকে যাবেই। ক্যাপ্টেন আবারও আমাকে 105 ত্যাগ করতে অনুরোধ করলো, কিন্তু আমি গায়ে লাগালাম না। সেদিন সন্ধ্যায় দেখা হলো ডাক্তারের সাথে। আমি মত পাল্টেছি কিনা জানতে চাইলো। জানালাম পাল্টাইনি। খুব শীঘ্রই পাল্টাবেন, থমথমে কণ্ঠে বলল সে। সন্ধে তাস খেললাম আমরা, ঘুমোতে গেলাম দেরি করে। বলতে দ্বিধা নেই, ঘরে ঢোকার পর কেমন অদ্ভুত এক অনুভূতি হলো। সহযাত্রীরই কথা তুলতে পারছি না, বেচারা সম্ভবত বেঘরে জানটা কোয়ালো। ওর দেহ কাঠামো স্পষ্ট দেখতে পাচ্ছিস মানুষ চোখে। দরজা লাগিয়ে দিলাম। হঠাৎই খেয়াল করলাম পোর্টহোল খোলা। মেজাজটা খিচড়ে গেল।
রবার্ট অর্থাৎ আমার স্টুয়ার্ডের খোঁজে বেরোলাম। ওকে খুঁজে পেয়ে হিড় করে টেনে নিয়ে এলাম 105-এর দরজার কাছে। তারপর ঠেলে দিলাম খোলা পোর্ট হোলের দিকে। পেয়েছো কি তুমি? গর্জন ছাড়লাম। জানো না পোর্ট হোল খোলা রাখা নিষেধ? জল একবার হড়হড় করে ঢুকতে শুরু করলে 10 জনও মিলেও দরজা বন্ধ করতে পারবে না। নতুন করে শেখাতে হবে তোমাকে। আমি ক্যাপ্টেনের কাছে রিপোর্ট করব। ভীষণ রেগে গেছি আমি। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে কাচের গোল প্লেটটা ভারী স্ক্রু দিয়ে লাগাতে আরম্ভ করলো। কি জবাব দিচ্ছ না যে? কর্কশ গলায় জবাব চাইলাম। স্যার, নম্র কণ্ঠে বলল রবার্ট, কারো সাধ্য নেই এই রাতের বেলায় এই পোর্ট বন্ধ রাখে। আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন। আমি মরে গেলেও এ জাহাজে আর থাকছি না। আপনি স্যার অন্য কোথাও ঘুমালে ভালো করতেন। এবার পরখ করে দেখুন ঠিক মতো লেগেছে কি না। পরীক্ষা করলাম, 1 ইঞ্চিও নাড়ানোর সাধ্য হলো না। ঠিক 1 ঘন্টা পর দেখবেন স্যার আপনি খুলে বসে আছে এবং হুড়কো লাগানো। ওটাই বেশ ভয়ের। খোলা অবস্থায় হুড়কো আটকানো দেখে মনে হবে কেউ বুঝি ইচ্ছে করে কাজটা করেছে। প্রকাণ্ড স্ক্রুটা পরখ করলাম আমি। রাতে এটা খোলা পেলে তোমাকে 1 পাউন্ড দিব রবার্ট। তুমি এখন যেতে পারো। 1 পাউন্ড? স্যার ধন্যবাদ স্যার, আসি। বিছানায় গেলাম আমি এবং রবার্ট দরজার কাছে আলোটা নিভিয়ে দিল। আধারে চুপচাপ শুয়ে আছি তো আছি, ঘুম আর আসে না। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে পোর্ট হোলের দিকে। শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি ওটা। ঘণ্টাখানেক কেটেছে, চোখ লেগে এসেছে প্রায়। এমনি সময় হিমশীতল বাতাসের ঝাপটায় ঘুমটা গেল চটকে। মুখের উপর কফোটা সাগরের নোনা জল পড়তে তড়াক করে লাফিয়ে উঠলাম। কিন্তু জাহাজের দুলনি কামড়ায় ওপাশে ছিটকে ফেলে দিল আমাকে। হাঁটুতে ভর দিয়ে উঠে বসলাম। হা হা করছে পোর্ট হোল। খোলার পর ওটাকে পেছনে আটকে রেখেছে কেউ। এ ঘটনা তো আমার স্বচক্ষে দেখা। ঘুম ভেঙে গেছিল আমার। তাছাড়া যে আছাড় খেয়েছি তাতে ঘুমের লেশ মাত্র থাকার কথা নয়। পরদিন শরীরে কালশিটে দেখে আরও নিশ্চিত হলাম। ভয় তো লেগেছেই, তার চেয়ে বেশি লেগেছে বিস্ময়ের ধাক্কা। তখনই আবার পোর্ট হোল লাগিয়ে কোষে স্ক্রু মেরে দিলাম। কামরার ভেতর এখন নিচ্ছিদ্র অন্ধকার। পোর্টটা ফের পরীক্ষা করলাম। পিতলের স্ক্রুটা নাড়ানো মুখের কথা নয়। ইঞ্জিনের কাঁপুনির ফলে জিনিসটা খুলে গেছে ভাবনাটা বিশ্বাসযোগ্য নয়। ওখানে দাঁড়িয়ে থাকলাম সাগরের চোখ রেখে। হুঁশ ফিরল প্রায় 15 মিনিট পর। দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছনে কোন এক বার্তে নড়ে উঠল কি যেন। বড় মুহূর্তে শুনতে পেলাম অস্পষ্ট এক শব্দ। পলকে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ে একটানে সরিয়ে দিলাম পর্দা। বাড়তে হাত ভরে কি আছে দেখাবার চেষ্টা করলাম। কিছু একটা ছিল ওখানে। মনে হলো ভেজা বাতাসবতী হাতড়াচ্ছি আমি। পর্দার ওপাশের থেকে নোনা জলের গন্ধ ধক করে নাকে এসে লাগলো। মানুষের বাহু আকৃতির এক অবয়ব অনুভব করলাম, তবে জিনিসটা মসৃণ, ভেজা আর বরফ শীতল। আমি হ্যাচকা টান দিতে আমার গায়ে হুমড়ি খেয়ে পড়ল অদ্ভুত প্রাণীটা। তার ভারী দেহের আঘাতে চিত হয়ে পড়ে গেলাম আমি। পরক্ষণে দরজা খুলে হুড়মুড় করে বেরিয়ে গেল জিনিসটা। ভয় পাওয়ারও সময় পেলাম না আমি। দরজা দিয়ে ছিটকে বেরিয়ে ধাওয়া করলাম ওটাকে, কিন্তু দেরি করে ফেলেছি। 10 গজ সামনে দেখতে পেলাম, মানে নিশ্চিত দেখলাম, অন্ধকারাচ্ছন্ন প্যাসেজ ধরে কালো এক ছায়ামূর্তি দ্রুত মিলিয়ে যাচ্ছে। এক মুহূর্ত, তারপর উধাও হয়ে গেল ওটা। ঘাড়ের কাছে খাড়া হয়ে গেল আমার চুল। মুখ বেয়ে গড়িয়ে নামলো শীতল ঘাম। স্বীকার করতে বিন্দুমাত্র লজ্জা নেই, ভীষণ ভয় পেয়েছিলাম সেদিন। বহু কষ্টে কেবিনে গিয়ে ঢুকলাম। গোটা ঘর সাগরের নোনা জলের গন্ধে ভরপুর। আপাতমস্তক শিউরে উঠল আরেকবার।
আলো জ্বালতে দেখতে পেলাম আবারও খুলে গেছে পোর্ট হোল। আতঙ্কে কাঁপ উঠে গেল আমার। জীবনে কোনো দিন এত ভয় পাইনি, ভবিষ্যতেও আর পেতে চাই না। আপার বার্থ পরখ করলাম। ভেবেছিলাম সাগরের জল দিয়ে ভরে থাকবে, কিন্তু তা নয়। এই বিছানা কেউ একজন শুয়েছিল। সাগরের ঘ্রাণও জোরদার, কিন্তু বেড ক্লথ শুকনো খটখটে। প্রথম রাতে ঘটনার পর রবার্ট মনে হয় বিছানা করার সাহস পায়নি। পর্দা যদ্দূর পারি সরিয়ে জায়গাটা সাবধানে পরীক্ষা করে দেখলাম। একদম শুকনো, কিন্তু পোর্ট হোল খোলা। হতবিহ্বল আমি ওটা বন্ধ করে স্ক্রু এঁটে দিলাম। এরপর ভারী এক লাঠি ব্যবহার করে সর্বশক্তিতে প্যাঁচ দিলাম স্ক্রুতে। ভারী ধাতব বাঁকা হতে আরম্ভ করলে তবে থামলাম। এবার বসে পড়লাম। বিশ্রামের প্রশ্ন ওঠে না, কিছু ভাবতেও পারছি না। পোর্ট হোল বন্ধ রইল। আসরিক শক্তি ছাড়া ওটা কেউ খুলতে পারবে বলে বিশ্বাস হলো না আমার। শেষমেশ সকাল হলো। ধীরে সুস্থে পোশাক পরে রাতের ঘটনাগুলো নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগলাম। চমৎকার এক সকাল। খাঁটি রোদ গায়ে মাখতে পেরে নীল সাগরের জলের ঘ্রাণ বুকে ভরে টেনে স্বস্তি বোধ করলাম। ও ঘরের গুমোট পরিবেশের সাথে কত অমিল এখানকার। দেখা হলো ডাক্তারের সঙ্গে। আমার চেহারা দেখে যা বোঝার বুঝে নিয়েছে সে। আমাকে ড্রিঙ্ক অফার করলো। তাকে ধন্যবাদ জানিয়ে গত রাতের কথা খুলে বললাম। স্বীকার করলাম, সে ঠিকই বলেছিল, অশুভ কিছু একটা আছে ওখানে। রাতে দুবার পোর্ট হোল লাগিয়েও কাজ হয়নি শুনে মৃদু হাসলো ডাক্তার। আপনাকে আবারও বলছি, মালপত্র নিয়ে আমার ঘরে চলে আসুন। এক কাজ করুন না, আপনি বরং এক রাতের জন্য আমার এখানে চলে আসুন। দুজনে মিলে রহস্যটার সমাধান করি। ও ঘরে থাকলে সলিল সমাধি ঘটবে। আপনার কি ধারণা ওটা ভূত? ঝট করে আমার দিকে ঘাড় ফেরালো ডাক্তার। আর কোনো ব্যাখ্যা দিতে পারবেন আপনি? পারবেন না। ব্যাখ্যা থাকলে তো দেবেন। বিজ্ঞানের লোক হয়ে এমন কথা বলছে ডাক্তার, প্রথমটায় ভাবলাম আমি, কিন্তু পরে ভেবে দেখলাম সত্যি তো। কি ব্যাখ্যা এর? মনে জেদ চেপে গেছে আমার। গত দুরাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ও ঘরে অন্য কেউ হলে থাকতে চাইতো না, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম কেউ না থাকুক, আমি থাকবো। খানিক পরে ক্যাপ্টেনের সাথে দেখা হলো। তাকে সব খুলে বললাম। আমি থাকবো আপনার সাথে। কি ঘটে দেখব। আমার বিশ্বাস রহস্যটা আমরা ভেদ করতে পারবো। কোনো লোক হয়তো লুকিয়ে থাকে জাহাজে, যাত্রীদের ভয় দেখিয়ে জাহাজে বদনাম করতে চায়। ক্যাপ্টেনের প্রস্তাবে অভিভূত হয়ে পড়লাম আমি। এক কর্মচারীকে ডেকে পাঠিয়ে আমার যা যা লাগে দিতে বলে দিল সে। তখনই নিচে নেমে এলাম আমরা। আপার বার্থ থেকে সমস্ত বেডিংপত্র নামিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলাম জায়গাটা। কোথাও কোনো বোর্ড কিংবা দেওয়ালে অংশবিশেষ আলগা রয়েছে কিনা। বলা বাহুল্য, তন্ন তন্ন করে খুঁজেও তেমন ফাঁক পাওয়া গেল না। আমাদের কাজ শেষ হয়ে এসেছে প্রায়। এমনি সময় রবার্ট এসে উকি দিল। কিছু পেলেন স্যার? জানতে চাইল সে। পোর্ট হোলে কথা তুমি ঠিকই বলেছিলে রবার্ট, বলে ওর প্রাপ্য টাকাটা গুঁজে দিলাম। আপনি এ ঘর ছাড়ুন স্যার। 4 জন মানুষের জীবন গেছে, এখানে আর থাকবেন না দয়া করে। আরেকটা রাত দেখতে চাই আমি। রাত 10টার দিকে ধূমপান করছি। এমন সময় এলো ক্যাপ্টেন এবং আমাকে সরিয়ে নিয়ে গেল অন্য যাত্রীদের কাছ থেকে। বিষয়টা গুরুতর মিস ব্রিসবেন। মস্ত বিপদে আশঙ্কা আছে এতে, তাই আপনাকে একটা স্টেটমেন্টে সই করতে হবে। আর আজ রাতে কিছু যদি না ঘটে তবে কাল এবং পরশু রাতেও আমরা চেষ্টা করব। আপনার আপত্তি নেই তো? প্রশ্ন ওঠেই না। কাজেই নিচে গিয়ে ঘরটায় প্রবেশ করলাম আমরা। রবার্টের চোখের ভাষা পড়ে বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছু একটা আশঙ্কা করছে সে। ক্যাপ্টেন দরজা লাগিয়ে তালা মেরে দিল। আপনার ব্যাগটা দরজার কাছে রাখা যাক, পরামর্শ দিল সে। আমরা একজন বসে থাকবো ওটার উপর, যাতে ফাঁক গলে কেউ পালাতে না পারে। পোর্টে কি স্ক্রু মারা হয়েছে? সকালে পোর্টটা যেমন দেখেছি তেমনই পেলাম।
বারটার ব্যবহার করলে আলাদা কথা, এমনিতেও কারোর পক্ষে ওটা খোলা সম্ভব নয়। আপার বার্থের পর্দা সরিয়ে দিলাম যাতে ভেতরটা ভালো করে দেখা যায়। ক্যাপ্টেন ব্যাগের উপর বসে থেকে আমাকে বলল, ঘরটা ভালো মতো চষে ফেলতে, কাজটা শীঘ্রই সেরে ফেললাম। কোনো মানুষের পক্ষে এখন ওখানে ঢোকা কিংবা পোর্ট খোলা সম্ভব হবে না। ভেরি গুড। শান্ত স্বরে বলল ক্যাপ্টেন। আমরা এরপরও কিছু দেখতে পেলে ভাববো ব্যাপারটা হয় কল্পনা আর নয়তো আমাদের ব্যাখ্যার অতীত। লোয়ার বার্থের কিনারায় বসলাম আমি। প্রথম ঘটনাটা ঘটে গত মার্চে। আপার বার্থে যে প্যাসেঞ্জার শোয় হঠাৎ করে তার মাথা যায় খারাপ হয়ে, উন্মাদের মতো মাঝরাতে ছুটে বেরিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে। তারপরের ট্রিপে কি দেখছেন আপনি? সহসা প্রশ্ন করে ক্যাপ্টেন। জবাব দিয়েছিলাম কি না মনে পড়ে না। আমার দু চোখ স্থির ছিল পোর্ট হলে। দৃষ্টিভ্রম কি না জানি না, পিতলের স্ক্রুটা অতি ধীরে ঘুরে যাচ্ছে বলে মনে হলো। আমার দৃষ্টিপথ অনুসরণ করে ক্যাপ্টেনও সেদিকে তাকালো। নড়ছে! চেঁচিয়ে উঠল সে। না, নড়ছে না। 1 মিনিট বাদে বলল। আমি উঠে দাঁড়িয়ে চেষ্টা করলাম। খানিকটা ঢিলে তো হয়েছেই, কেননা নড়াতে পারলাম। দ্বিতীয় যাত্রী আমার ধারণা ওই পোর্ট গলে পড়ে গেছে। তখন ছিল মাঝরাত, সাগর ফুঁসছে, পোর্ট ছিল খোলা, আমরা লাগাতে পারি ওটা। তবে নোনা জল আর তার আগে যথেষ্ট ক্ষতি করে দেয়। তারপর থেকে এখানে নোনা জলের গন্ধ পাওয়া যায় মাঝে মাঝে। লোকটা কি করে যে অতটুকু একটা ফাঁক গলে পড়লো, ওই যে গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, বললাম। অথচ সকালে দেখেছি স্যাঁতস্যাঁতে কোনো ভাব নেই। আজব ব্যাপার। আরে, প্রদীপটা নিভে গেল। দরজার কাছের কাজটা থেকে প্রচুর পরিমাণ আলো আসছে তখনও। ভীষণ রকম দুলছে জাহাজ। আপার বার্থের পর্দার খ্যাপা নাচ দেখে কে। ঠিক সে সময় ক্যাপ্টেন তড়াক করে লাফিয়ে উঠে হতচকিত চিৎকার ছাড়ল। ঘুরিয়ে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে ঝাঁপ দিলাম আমি। পোর্টের স্ক্রু যথাস্থানে ধরে রাখতে প্রাণপণ জুঝতে হচ্ছে তাকে। ভারী এক লাঠির ব্যবস্থা রেখেছিলাম। রিংয়ের ভেতর ঢুকিয়ে গায়ের জোরে চেপে ধরলাম, কিন্তু শক্ত কাঠটা চাপ সইতে পারল না। ভেঙে গেল এবং পড়ে গেলাম আমি। আবার যখন উঠলাম, হাট হয়ে খোলা পোর্ট। ক্যাপ্টেন দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ানোয় মুখ পাংশু। ওই বার্থে কিছু একটা আছে। অচেনা শোনালো তার কণ্ঠস্বর। চোখ ঠেলে বেরিয়ে আসছে। আপনি দরজা আগলে রাখুন, আমি দেখছি, ওটাকে পালাতে দেবো না। কিন্তু ক্যাপ্টেনের কথা শুনে লোয়ার বার্থে ঝাঁপিয়ে পড়লাম আমি এবং আপার বার্থে শুয়ে থাকা জিনিসটাকে চাপটে ধরলাম। বীভৎস এক জিনিস, কি তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। নড়ে চড়ে উঠল আমার হাতের মধ্যে। জলে ডুবে মরা মানুষের মতো অবয়ব ওটার, কিন্তু গায়ে 10 জন পুরুষের সমান জোর। ছাড়লাম না। ভেজা পিচ্ছিল কুচ্ছির জিনিসটাকে সর্বশক্তি দিয়ে চেপে ধরে রইলাম। আধার থেকে যেন মৃত একজোড়া চোখ স্থির দৃষ্টি মেলে চেয়ে রইল আমার দিকে। সারা দেহে ওটার নোনা জলের ঘ্রাণ, চকচকে ভেজা কোকড়া চুল ছড়িয়ে আছে মরা মুখটার উপর। লড়াই করছি ওটার সাথে। আমাকে পেছনে আসরিক ধাক্কা দিয়ে হাত ভেঙে দিল প্রায়। দু বাহু দিয়ে পেঁচিয়ে ধরলো আমার গলা। শ্বাস আটকে এলো। ধপ করে পড়ে গেলাম আমি। আমার উপর দিয়ে টপকে পার হয়ে ক্যাপ্টেনের উদ্দেশ্যে নিজেকে ছুড়ে দিল ওটা। শেষ যখন দেখলাম, মুখ ফ্যাকাশে আর ঠোঁট স্থির ছিল তার। আমার মনে হলো বীভৎস আকৃতিতে মরণ আঘাত এনেছে ক্যাপ্টেন, এবং তারপর চিৎকার ছেড়ে উপুর হয়ে পড়ে গেল। মুহূর্তের জন্য থমকালো ওটা, কিন্তু চেঁচাতে পারলাম না আমি। গলায় স্বর ফুটল না। হঠাৎ মিলিয়ে গেল ওটা, খুব সম্ভব পোর্ট গলে। কিন্তু অত ছোট ফাঁক দিয়ে কী করে বেরোলো প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। আমি আর ক্যাপ্টেন পাশাপাশি অনেকক্ষণ পড়ে রইলাম মেঝেতে। অবশেষে নড়লাম যখন টের পেলাম বাঁ হাতের কবজির হাড় ভেঙে গেছে। উঠে দাঁড়ালাম আমি।
ভালো হাতটা বাড়িয়ে দিলাম ক্যাপ্টেনের দিকে। শেষমেশ নড়ে উঠতে তার জ্ঞান আছে বুঝলাম। আরও শুনতে চান? আমাদের উদ্দেশ্যে বলল ব্রিসবেন। ও ঘর তারপর থেকে আর কাউকে ভাড়া দেওয়া হয় না। 105-এর দরজা স্ক্রু মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তারের রুমে ছিলাম শেষ কটা দিন। আমার হাতের চিকিৎসা সেই করে, আর ভূতের সাথে ভবিষ্যতে খেলা করতে নিষেধ করে দেয়। এই ঘটনার পর ক্যাপ্টেন একদম চুপ করে যায়। ও জাহাজে সে আর চাকরি করেনি, যদিও এখনও নিয়মিত চলাচল করছে ওটা। যে ভয় পেয়েছিল, আমিও আর এই জন্মে ওটায় চাপছি না। আমার ভুতুরে অভিজ্ঞতার কাহিনী তো শুনলেন, কেমন লাগলো আপনাদের? আজকের গল্পের পাঠক আমি আকাশ, অন্যান্য চরিত্রও আমি। আজকে আপনারা শুনলেন অনিশ দাস অপুর অশরীরী আতঙ্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।